সাইরেনের আওয়াজ ঠিক এরকমভাবেই আগামীকালও বাজবে। ৭১-এর পর থেকে ২০২৫, ১৯৭১-এ যে মহড়া তৈরি করা হয়েছিল, যে মকড্রিল তৈরি করা হয়েছিল, তা আবারও এত বছর পরে ২০২৫-এ এসে সামনাসামনি হবে, সম্মুখীন হবে সমস্ত ভারতবাসী। তারা প্রত্যেকে এই সাইরেনের আওয়াজ শুনলেই সজাগ সতর্ক হয়ে যাবেন যে এবার যুদ্ধ লেগে গিয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। অর্থাৎ এখন আমরা প্রস্তুত লড়াই করার জন্য। ঠিক যেমনটা আগামীকাল অসামরিক এক মহড়া তৈরি করা হবে। সাধারণভাবে যে কোনো মানুষ ঠিক কতটা ভয়ভীত হতে পারেন কিংবা আতঙ্কে থাকতে পারেন তার একটি নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করে তাদেরকে সেই বার্তাটা দেওয়া যে না, আতঙ্কিত হবেন না, ভয়ভীত হবেন না, আমরা রয়েছি। সেনাবাহিনী রয়েছে, বায়ু, স্থল, জল, ৩ জায়গাতেই সেনাবাহিনী রয়েছে আমাদের সবাইকে প্রোটেক্ট করার জন্য আর রক্ষা করার জন্য। নিরাপত্তা রক্ষীরা একের পর এক তাদের সিট বেল্ট পরতে শুরু করেছে। এবার সরাসরি সংহার করার সময়, পরিকল্পনা তৈরি, এবার সরাসরি সংহার শুরু হবে। পাকিস্তানকে এবার জব্দ করা হবে তাদের ভাষাতেই, যে ভাষাটা তারা বুঝে থাকেন। এবার সরাসরি সংহারের যে মাত্রা থাকবে তা অত্যন্ত তীব্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় বৈঠক করেছেন। শুধু তাই নয়, আজও অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তা হলো দেশে যে কোনো মোমেন্টে, যে কোনো মুহূর্তে যদি যুদ্ধ লেগে থাকে বা লেগে যায়, তাহলে সাধারণ মানুষকে ঠিক কী কী করতে হবে, কোন কোন জায়গা মেনে চলতে হবে, কোন কোন জায়গায় কোন কোন ব্যবস্থা নেওয়া হবে, কোন কোন জায়গাতে স্পেশালি নজর দেওয়া হচ্ছে, সেই সব দিক নির্দেশ করা হবে। আগামীকাল বিশেষত 23টি জেলার 29টি জায়গায় এ বাংলার ক্ষেত্রে মক ড্রিল করা হবে আগামীকাল, অর্থাৎ বুধবার। নজর রয়েছে আমাদের। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখাটা খুব দরকারি, তা হলো স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যে, বিশেষ করে 27টি রাজ্যে এবং বাকি ইউনিয়ন টেরিটরিতে ইতিমধ্যেই মেসেজ পাঠিয়ে দিয়েছেন, চিঠি পাঠিয়ে দিয়েছেন যে মক ড্রিলের ব্যবস্থা করতে, সাধারণ মানুষকে ক্রমাগত প্র্যাকটিস করাতে যে ঠিক কী কী হতে পারে, তাদেরকে ঠিক কোন কোন জায়গায় প্রিকশন নিতে হবে। কখনো হতে পারে গর্তের ভেতরে আপনাদেরকে সুড়ঙ্গ করে থাকতে হতে পারে, কিংবা এরকমও হতে পারে যে টেবিলের তলায় আপনাদেরকে ঠিক সেই সাইরেন বাজলে পরে বসে পড়তে হতে পারে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো অ্যাটাক যদি হয় তাহলে আপনারা ঠিক কী কী করবেন, আজ আপনাদের সামনে সেই সব কিছু রাখবো। শুধুমাত্র আমার বিশ্লেষণ নয়, থাকবেন বিশেষ ব্যক্তিবর্গ, তারাও তাদের বিশ্লেষণ জানাবেন আপনাদের সামনে। যদি সত্যিই যুদ্ধ হয় কিংবা যুদ্ধের দামামা যেটা যদি বেজে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোন কোন প্রিকশন আমাদেরকে মেনে চলতে হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57, আর 6:57 মানে আপনারা জানেন শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আজও ঠিক তাই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মেনে চলতে হবে যে ঠিক এ জায়গায় সমস্ত সাধারণ ভারতীয় নাগরিকরা যারা যারা এই মোমেন্টে ট্রাইব টিভি বাংলা দেখছেন, অঞ্জনের সঙ্গে শব্দের কাটাকাটি দেখছেন, তাদের প্রত্যেককে এটি বার্তা দেওয়ার চেষ্টা করব। তা হলো, যদি কোনো সময় কোনো জায়গায় দেখতে পাচ্ছেন আকাশপথে কোনো বিমান যাচ্ছে কিংবা সেনাবাহিনী আপনাদের সামনে দিয়ে মকড্রিল করতে করতে যাচ্ছেন, সে ছবি ভুল করেও আপনারা ভিডিও কিংবা ছবি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না। এই দেশভক্তিটা আপনাদের জন্য সঠিক হলেও দেশের জন্য ক্ষতিকারক। তাই করজোড়ে নিবেদন করব যে কোনো দর্শকরা যারা যারা ইতিমধ্যে আমাদের এই শো দেখছেন, তাদের প্রত্যেককে বলছি, করজোড়ে নিবেদন করছি, দয়া করে এরকম কোনো মকড্রিলের ছবি কিংবা আপনাদের সামনে, আপনাদের বাড়ির এলাকার সামনে দিয়ে যদি কোনো রকম মকড্রিল যাচ্ছে কিংবা যদি সেনাবাহিনী যাচ্ছে, বিমান বাহিনী যাচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে না। এটা সরাসরি বাড়তি ডিভিডেন্ড দেবে সেই সব পাকিস্তানি গুপ্তচরদের এবং পাকিস্তান কিংবা বাংলাদেশের ক্ষেত্রে। কেন বাংলাদেশের প্রসঙ্গ টানছি সেটাও আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। কিন্তু তার আগে 2-3টে বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরবো। তা হলো, বিশেষ করে 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 259টি অসামরিক প্রতিরক্ষা জেলা বা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গাও, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা। এছাড়াও রয়েছে কিছু বিস্তীর্ণ জায়গা, যে জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্লেট দেখুন, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর এবং হলদিয়া। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখুন, প্রত্যেকটি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে। ভালো করে খেয়াল করুন আগে জায়গাগুলোর নাম: হাসিমারা, খড়গপুর, বহরমপুর, আসানসোল, ফারাক্কা। এছাড়াও পশ্চিমবঙ্গের
আরও কিছু বিস্তীর্ণ জায়গা রয়েছে, দেখাচ্ছি। চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার এবং তার সঙ্গে সঙ্গে রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা এবং তার সঙ্গে সঙ্গে কার্শিয়াং, কোলাঘাট। এটা গেল পশ্চিমবঙ্গ। এছাড়া বাকি জায়গাগুলোর ক্ষেত্রেও আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আপনারা চোখ রাখুন, নজর রাখুন। কিন্তু আমাদের মূল যে বিষয়ের দিকে আলোচনার বিষয়বস্তু আজ থাকবে তা হলো পশ্চিমবঙ্গ। যে জায়গাগুলোর ক্ষেত্রে আমরা দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সেই জায়গাগুলো একেবারে সীমান্তবর্তী এলাকা। অর্থাৎ সীমান্তবর্তী এলাকাতে সাধারণ মানুষের যেন কোনো রকম সমস্যা না হয়, ঠিক সে কারণের জন্য এই জায়গাগুলোর ক্ষেত্রে বাড়তি নজরদারি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রত্যেকটি জায়গাতে মক ড্রিলও করা হবে। এর একটি বিশেষ কারণ হলো, যে কোনো জঙ্গি গোষ্ঠী কিংবা জঙ্গি ঘাঁটি আপনারা খেয়াল করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সব সীমান্তবর্তী এলাকার ধারে পাশেই থাকে। অর্থাৎ সে জায়গা থেকে সীমান্তবর্তী এলাকায় যেন কোনো রকম এরকম অঘটন না ঘটে কিংবা সম্মুখীন না হয় দেশ, ঠিক সে কারণের জন্যই বাড়তি নজরদারি, বাড়তি মকড্রিলের ব্যবস্থা এবং সাধারণ মানুষকে সচেতন করা। তার কারণ আপনারা জানেন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এটা হয়তো অনেক বেশি সহজ, অনেকেই জানেন যুদ্ধের মহড়া সেখানে যখন তখন হয়, খুব স্বাভাবিকভাবে সেখানকার মানুষ সেই বিষয়ে অবগত। কিন্তু যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত এরকম ৭১-এর পর থেকে এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি সাধারণ মানুষ, সেই সব মানুষকে অন্তত এটা বুঝিয়ে দেওয়া দরকার যে কি হতে পারে, কি হতে চলেছে, কিংবা যদি সত্যিই যুদ্ধ হয় তাহলে কোন কোন জায়গায় আমাদেরকে নজর রাখতে হবে। ৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। দেশের সব রাজ্যকে পাঠানোর নির্দেশে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে আগামী বুধবারের মহড়ায় খতিয়ে দেখে নিতে হবে কিনা যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যেন হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। রিপ্লেট আপনাদের সামনে রাখছি। মহড়ার ঠিক কি উদ্দেশ্য দেখুন। সিভিল ডিফেন্সে মক ড্রিলের উদ্দেশ্য হচ্ছে বিমান হামলার সময় সতর্কতা ব্যবস্থা পরীক্ষা করা, এছাড়া ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে হটলাইন এবং রেডিও যোগাযোগ সংযোগ স্থাপন। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে, আপনাদের সামনে রাখছি দেখুন। প্রধান এবং সহায়ক নিয়ন্ত্রণ কক্ষগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আক্রমণের ক্ষেত্রে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের নিজেদের রক্ষা করতে হবে। অর্থাৎ এটাও মক ড্রিলের উদ্দেশ্য। আক্রমণের ক্ষেত্রে নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং তার ব্ল্যাকআউটের সময় গৃহীত সমস্ত পদক্ষেপ পর্যালোচনা করা। ব্ল্যাকআউটের ক্ষেত্রে কি করতে হবে তা বলা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং বড় বড় কারখানাগুলি কিভাবে লুকিয়ে রাখতে সমর্থন হবে বা সহযোগী স্থাপন করবে সেক্ষেত্রেও মক ড্রিলের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এছাড়াও সিভিল ডিফেন্স সিস্টেম সক্রিয় করা, জরুরি অবস্থায় সাধারণ নাগরিকদের সহায়তাকারী দল, অগ্নি নির্বাপক যন্ত্র এবং উদ্ধার অভিযান পরিচালনা করা। অর্থাৎ যে কোনো যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে তার আগের যে প্রিকশন সেটাই হচ্ছে এই মক ড্রিলের মূল উদ্দেশ্য। কারা আছে রয়েছেন বিশেষ ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে মাননীয় শ্রীকুমার মুখার্জি, রয়েছেন আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স মিনিস্টার, প্রাক্তন সিভিল ডিফেন্স মিনিস্টার, এবং তাছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেসের সমর্থন করছেন, এবং তাছাড়া রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রাজু ঘোষ, তৃণমূল সমর্থক। আপনাদের চারজনকে স্বাগত। এছাড়াও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জুড়বেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই শ্রীকুমার বাবুর কাছে যাব। শ্রীকুমার বাবু, একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দর্শকদেরও জানা অত্যন্ত দরকারি। দেখুন, জম্মু কাশ্মীরে যে অ্যাটাক হয়েছে 22শে এপ্রিল, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত ভারতের মধ্যে রয়েছে। সাধারণ মানুষও চাইছে প্রত্যাঘাত হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে জম্মু কাশ্মীর সরাসরি উত্তর পশ্চিম এলাকা কিংবা পশ্চিমের দিকে, সেখান থেকে শুরু করে পূর্বের এই সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে এইভাবে নজরদারি দেওয়া কিংবা মকড্রিল করা হচ্ছে, এমন কি কোনো নিশানা করা হচ্ছে কিংবা আগে থেকে নোটিশ করে দেওয়া হচ্ছে যে পূর্ব দিক থেকেও আমাদের এই দেশে অ্যাটাক হতে পারে? এটাই কি তার পূর্ব পরিকল্পনা? শ্রীকুমার বাবু। না, একদম সেরকম নয় ব্যাপারটা।
শ্রীকরবাবু সাউন্ড আনমিউট করুন প্লিজ। তো থার্ড লাইন অফ ডিফেন্সের মূল কথা হলো যেখানে যে ধরনের প্রবলেম আসতে পারে সেখানে সেই ধরনের ট্রেনিং করা। মক ড্রিল ওখানে কাশ্মীরে এখন যা হবে সেটা পশ্চিমবঙ্গে কখনোই হতে পারে না। আরও আগে যদি আরও কিছুদিন আগে বছরখানেক আগে যদি হতো, যখন হাসিনা ছিলেন ওখানে বাংলাদেশে ক্ষমতায়, তখন আমরা এই দিকের জোনটাকে একদম পিসফুল জোন মনে করতাম, এই মক ড্রিলের প্রয়োজনই হতো না হয়তো। এখন প্রয়োজন হচ্ছে, তার অন্য একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে যে সরকার রয়েছে বাংলাদেশে তার সাথে জামাতের একটা সম্পর্ক আছে এবং তারা সন্ত্রাসবাদী কাজের সাথে যুক্ত আছে এবং আমাদের এখানেও তারা এই কাজটা করতে পারে। বাংলাদেশের সাথে বিরাট বর্ডার রয়েছে, ফলে আমাদের যে ধরনের ট্রেনিং দরকার, আমাদের যে ধরনের তৈরি হয়ে যাওয়া দরকার, আমাদের যেভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার, এই সবগুলোর নেচার কিন্তু আলাদা আলাদা হবে এবং সেই আলাদা আলাদা হওয়ার ফলে এখানকার মক ড্রিলের সাথে যেখানে সরাসরি দিল্লি বলুন, পাঞ্জাব বলুন, হরিয়ানা বলুন, রাজস্থান বলুন, যে বেল্টের সরাসরি যুদ্ধের এফেক্ট থাকবে সেইটার সাথে তফাৎ থাকবেই। তবে একটা কথা সবসময় মনে রাখা দরকার যে থার্ড লাইন অফ ডিফেন্স এইটাকে সবসময় সক্রিয় রাখা উচিত। প্রথম লাইন অফ ডিফেন্স অর্থাৎ মিলিটারি, যুদ্ধ হোক আর না হোক তাকে তৈরি রাখা হয়। সেকেন্ড লাইন অফ ডিফেন্স বিএসএফ এবং এনসিসি এদেরও তৈরি থাকা উচিত, থাকেও। আর থার্ড লাইন অফ ডিফেন্স সিভিল ডিফেন্সকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধীরে ধীরে পঙ্গু করে দিচ্ছে। এদের পেছনে খরচ করা, এদের আধুনিকভাবে ট্রেনিং করা, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাহায্য করা, এর সবটাই বাইরে চলে গেছে সরকারটা। ফলে দিল্লির সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আমি সমস্ত রাজ্য সরকারের কথা বলছি, তারা যে ধরনের কাজকর্ম করছেন তার ফলে সিভিল ডিফেন্সের কাজ তো শুধু যুদ্ধের জন্য নয়, এটা মানুষের জন্য, মানুষের পাশে থাকা, নিজেকে বাঁচানো এবং আমার পাশের লোককে বাঁচানো, এইটা সিভিল ডিফেন্সের মূল মোটো। সেটা বোমা পড়লেও আগুন ধরে যেতে পারে, সেখান থেকে রেস্কিউ করতে হতে পারে, আবার ওখানে শর্ট সার্কিট থেকে আগুন ধরতে পারে, সেখানেও রেস্কিউ করার ব্যাপার। অর্থাৎ ডিজাস্টারের নেচার বেশি কম হতে পারে, কিন্তু ডিজাস্টারটা হতেই পারে, যেই কারণে সবসময় তৈরি থাকা উচিত। আমাদের পশ্চিমবঙ্গে এতদিন পরে এইটা মানুষ আবার নতুন করে সাইরেন আওয়াজ শুনতে শুরু করেছেন। 71 সাল দিয়ে শুরু নয়, কিন্তু শুরুটা 62 সালে চীনের যুদ্ধের সময়, তখন প্র্যাকটিক্যালি সিভিল ডিফেন্সকে তৈরি করা হয়েছিল, 71 সালে তাকে প্রয়োগ করা হয়েছিল। আর এখন আবার নতুন করে সেটা প্রয়োগ কিভাবে হচ্ছে আমি জানি না, তবে আমি যে ধরনের এরা অর্ডার পাঠাচ্ছেন, যে সার্কুলারগুলি পাঠাচ্ছেন, তা দেখে আমার খুব ভরসা হচ্ছে না যে এটা জেনারেলাইজড একটা অর্ডার, যে অর্ডারে সমস্ত গোটা ভারতবর্ষের মানুষ একই ধরনের ট্রেনিং করবে, এর কোনো মানে হয় না, মানে ক্যারি করে না। এখানে কমিউনিকেশনটা খুব ভালো করে তাদেরকে ইকুইপ করা উচিত। এখানে স্যাটেলাইট ফোন কি করে ব্যবহার করে চট করে খবর দেওয়া যায় এটা ঠিক করা উচিত। এখানে চোখ তৈরি করা বলি আমরা কথাটা, চোখ তৈরি করা মানে তুমি অবজার্ভ করবে কি করে, একই জিনিস তিনজন লোক দেখলো 3 রকম কনক্লুশন ড্র করতে পারে, কিন্তু যেটা আমার কাজের সেই রকমভাবে তৈরি করা চোখটাকে, এই রকম ট্রেনিংগুলি হওয়া তো এরকম সবাইকেই এই ট্রেনিং দিয়ে কোনো লাভ আছে অথবা লাভ নেই, এ কোনোটাকে ক্যাটাগরাইজ করে দেওয়া যায় না। আমার কথা একটাই বলার, যে যেখানে যে ধরনের অসুবিধা সেই ধরনের ট্রেনিংটা শুরু করুক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাতে যুদ্ধ হোক আর না হোক, যুদ্ধ হবেই, যুদ্ধ কাঙ্ক্ষিত, এটা কোনো লোকই বলতে পারেন না। এটা যুদ্ধ কাঙ্ক্ষিত আমার, এটা কখনো মানুষ বলতে পারে? কোটি কোটি টাকা খরচ, কত মানুষের মৃত্যু হবে, এর কোনোটাই পছন্দের হতে পারে না। 26 জন লোককে পাকিস্তান মেরেছে, তাকে শিক্ষা দিতে হবে ঠিক, কিন্তু টোটাল ওয়ার কি আমরা চাই? টোটাল ওয়ার চাইলে আমাদেরও যে ক্ষতি হবে সেটাও কি আমরা তৈরি আছি? একেবারেই তাই শ্রীকুমার বাবু, যে কোনো জিনিস ভাইস ভার্সা হয়, নিউটনের থার্ড ল অনুসারে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া তো হবে। আমি ঠিক এই জায়গায় সরাসরি রুবিদির কাছে যাব। রুবিদি, দেখুন নিউটনের থার্ড ল যদি এখানেও অ্যাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে ভারত কি আগে থেকে তৈরি রয়েছে? দেখুন এই প্রশ্নটা সরাসরি সাধারণ মানুষ যেমন চাইছে সংহার হোক, প্রত্যাঘাত হোক, ঠিক তেমনই তারা তাদের সেফটি এবং সিকিউরিটির কথাও ভাবছে। রুবিদি, এক্সপ্লেনেশন।
দেখুন, সাধারণ মানুষকে তৈরি করার প্রস্তুতি চলছে, কারণ আমরা দেখেছি এর আগেও যখন আমাদের সার্জিক্যাল যখন স্ট্রাইক হলো, তারপরও পাকিস্তান কিন্তু শুধরোয়নি। এবং তার আগেও দেখেছি আমরা 62 দেখেছি, আমরা 65 দেখেছি, আমরা 71 দেখেছি। তা সত্ত্বেও পাকিস্তান কোনোদিন শুধরোয়নি। ভারতবর্ষ অনেক অনেক সময় দিয়েছে পাকিস্তানকে শুধরোনোর জন্য, কিন্তু পাকিস্তান, ওই একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো পাকিস্তানের অবস্থাও তাই। ওরা সন্ত্রাস কোনোদিন ছাড়বে না, এরকম একটা ব্যাপার আছে। এরা জঙ্গি পানা, এরা সন্ত্রাস পানা ছাড়বে না। এরপরও আমরা দেখলাম যেখানে পাকিস্তান এখন আটা খেতে পারছে না, আটা নিয়ে টানাটানি, কিন্তু তারপরও তারা সন্ত্রাস ছাড়ছে না। এবং ভারতবর্ষে এখনো অব্দি তারা কোনো না কোনো ভাবে আক্রমণের তারা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে ঘটনা 22 তারিখে ঘটেছে, সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ দুঃখজনক। সারা ভারতবর্ষ জ্বলে উঠেছে যে পাকিস্তানকে আর ছাড়া যাবে না। আর কত অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ যেন না দেওয়া হয়। তাই ভারতবর্ষ প্রথম থেকে, একদম যেদিন এই ঘটনাটা ঘটেছে তার পরের দিন থেকে এবং সেদিন থেকেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু তৎপর হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সিন্ধু জল চুক্তি বাতিল করা থেকে শুরু করে 12টা স্টেপ নেওয়া পাকিস্তানের প্রতি। এবং তারপরে এখন যেটা বিশেষ করে যেটা দরকার, সেটা হচ্ছে যে এই মক টেস্ট যেটা বলছি, আমরা বারবার করে বলছি, এই যে বিষয়টা সাধারণ মানুষকে অবগত করো যে কিভাবে একটা সিচুয়েশন, একটা যুদ্ধকালীন অবস্থায় কি কি সিচুয়েশন ঘটতে পারে, তার জন্য প্রস্তুতিকরণ সবসময় যে আমাদের মানে সবাই এসে, পুলিশ এসে সহযোগিতা করবে বা ডিফেন্স যারা সিআরপিএফ এসে সমস্যার সমাধান করবে, সেটা তো সম্ভব হবে না। সাধারণ মানুষকেও তো নিজের প্রতিরক্ষার চেষ্টাটা করতে হবে। এবং তারা কিভাবে করবে, কিভাবে করলে তারা নিজেকে আত্মরক্ষা করতে পারে, কিভাবে থাকলে সেটার সুবিধা হতে পারে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেগুলোর একটা মক ট্রেনিং একটা চলবে এখন এই মুহূর্তে। এবং সেটা আপনি দেখিয়েছেন কোন কোন জেলায় চলবে, সেটাও আমরা দেখিয়েছি। প্রায় 244টি জেলা সেটা নির্দেশ করে দেওয়া হয়েছে, একটা লিস্ট ঘোষণা করা হয়েছে। এবং কলকাতায় যেটা রয়েছে, কলকাতায় 92টি সাইলেন্ট অলরেডি আছে, সাইলেন্ট। প্রতিটি জেলায় 20 থেকে 25টি করে সাইলেন্ট রয়েছে এখন বর্তমানে। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো মানুষকে কিভাবে অবগত থাকতে হবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তাকে কি কি সাথে রাখতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। যেমন একটা মোমবাতি রাখার কথা বলা হয়েছে, টর্চ রাখার কথা বলা হয়েছে, মেডিসিন রাখার কথা বলা হয়েছে, ফুয়েল গাড়িতে যাতে ভরা থাকে সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং যখনই মানে এরকম যখনই আকাশ পথে যদি কোনো রকম ভাবে আমরা কিছু দেখতে পাই, তখন লাইট কিভাবে বন্ধ করতে হবে, কিভাবে ট্রেনিং দিতে হবে, আমরা কিভাবে নিচের দিকে চলে যেতে পারি, নিজেদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি, সমস্ত কিন্তু এখানে কিন্তু ট্রেনিং করানো হচ্ছে। এবং আমরা কিন্তু মানে আজকে সকাল থেকেই দেখছি কাশ্মীরে অলরেডি বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত। রুবিদি, কন্টিনিউ করুন। হ্যাঁ, এবং আমরা কাশ্মীরেও দেখেছি এই বিষয়ে অলরেডি ছাত্রছাত্রীদের এবং সাধারণ নাগরিকদের ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং এখানেও কালকে থেকে শুনছি আগামী 7 তারিখ থেকে এটা কিভাবে কি করবে না করবে সেটা আমরা দেখবো। আমরা সবাই এর জন্য প্রস্তুত আছি। এবং ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে কোনো কাজে, ভারতীয় জনতা পার্টিকে যদি দরকার হয়, আমরা আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি তা নয়, আমরা সর্বদা ভারতবর্ষের যে কোনো কাজে আমরা দেশের জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। আমরা সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। বেশ, আমি এখানে সরাসরি লিপিকাদির কাছে চলে যাব। লিপিকাদি, এই মতো অবস্থা তো যখন মহড়া কিংবা মকড্রিলের কথা বলা হচ্ছে, তখন সে মতো অবস্থায় সরাসরি মল্লিকার্জুন খাড়গে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলছেন কাশ্মীরের ক্ষেত্রে আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন সবকিছু, তাহলে কেন সেভাবে পর্যালোচনা করা হলো না? এখনো রাজনীতি, লিপিকাদি? না, তাহলে কি করা হবে? আমরা পুলওয়ামা দেখলাম, আমরা তারপরে এই জিনিস দেখলাম, এবং এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো প্রধানমন্ত্রী যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। ইন্দিরা গান্ধী এইরকম ধরনের সিচুয়েশনে কি করেছেন আর প্রধানমন্ত্রী কি করছেন এখন? তিনি কি করছেন? মেসেঞ্জার বন্ধ করছেন, টুইটার বন্ধ করছেন। এই যদি পরিস্থিতি হয়, তাহলে চিন্তা করতে হবে, ভারতবর্ষকে যদি একটা যুদ্ধের মুখে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে আমরা প্রতিবাদ করতেই হবে। আমরা চাই না, যুদ্ধ চাই না।
আমরা যুদ্ধ করতে চাই না। আমি কংগ্রেসকে বলবো, কংগ্রেস এক এক সময় এক এক রকমের কথা বলে। এই রাহুল গান্ধী গিয়ে গতকালই মিটিং করে এসেছে প্রধানমন্ত্রীর সাথে, এবং সেখানে বলে এসছে মানে সর্বত্র ভাবে তারা সাপোর্ট করবে, এভাবেই গিয়ে বলে এসেছিল বোধহয়। আর এবং কংগ্রেসকেই আমরা দেখি, কংগ্রেসের বিভিন্ন নেতাদের হঠাৎ করে তারা টুইট করে দেয়, গলা কাটা দেহ একটা টুইট করে দেয়, তারা মানে আমাদের ফাইটার প্লেন নিয়ে একটা বিচ্ছিরি রকমের টুইট করে, এবং বিভিন্ন রকমের এই যে পাকিস্তানের সাপোর্ট করে কথা বলে। আমি জানি না কংগ্রেস কত রকম মুখ দিয়ে কিভাবে কথা বলতে পারে। আমি কংগ্রেসকে বলবো, একটা সময় তো আসুন যেখানে ভারতের হয়ে আপনারা কথা বলবেন। আপনারা অনেক পুরনো একটি দল, একটা সময় ছিল যখন শুধু কংগ্রেসে ছিল, আপনারা অনেক পুরনো একটা দল, আপনাদের এভাবে কথা বলা উচিত কিনা আমরা জানি না। আরে বাবা, ইন্দিরা গান্ধী, আপনি নিজেই স্বীকার করলেন যে একটা সময় ভারতবর্ষে শুধু কংগ্রেসই ছিল, তখন আপনারা কথা বলেছেন ভারতের হয়ে? ভারতের হয়ে তো কংগ্রেসই কথা বলেছে, কংগ্রেসই লড়াই করেছে, কংগ্রেসই বলেছে। এটাই ভুল বার্তা। অটল বিহারী বাজপেয়ীও এই কথা বলেছেন লিপিকা দি এক সময়, নরসিংহ রাও তিনিও ছিলেন সে সময়। না, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সে সময় বিরোধী শিবির থেকে সরাসরি সমর্থন পেয়েছিলেন, সরাসরি অটল বিহারী বাজপেয়ী সমর্থন করেছিলেন সে সময়, সেটা পর্যন্ত স্বীকার করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, না 96 এর কথা কেন ভুলে যাচ্ছেন আপনি? বারবার করে বলেছিলেন যে ভারতবর্ষ सेकुलर है, सेकुलर रहेगा, सेकुलर था, सेकुलर है, सेकुलर रहेगा। তবে এটা বলেছেন, হ্যাঁ বলেছেন, অবশ্যই বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী এটাও বলেছিলেন যে सत्ता आएगा सत्ता जाएगा, पार्टियां आएगा पार्टियां बदलेगा, लेकिन ये देश रहना चाहिए, আমি খুব অবাক দেশ থাকা চাই। লিপিকা দি, আমার প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গায় যেখানে না, এক মিনিট রুবিদি, এক সেকেন্ড রুবিদি প্লিজ, রুবিদি আসছি। লিপিকা দি, আপনার থেকে শুধু জানার চেষ্টা করছি, মল্লিকার্জুন খাড়গে যে মোমেন্টে এই কথাগুলো বলছেন, এটা রাজনীতি নয়? নরেন্দ্র মোদী বিহারের জনসভা থেকে যদি কোনো রকম মন্তব্য করে থাকেন সেটা যেমন রাজনীতি, তেমন মল্লিকার্জুন খাড়গে যা বলছেন আজ সেটাও তো একই রকম ভাবে রাজনীতি। লিপিকা দি, খাড়গে বলার থেকেও বেশি বড় বলা একটা প্রধানমন্ত্রী যদি বলেন, আজকে প্রধানমন্ত্রী এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এখনো পর্যন্ত তিনি গিয়ে উঠতে পারলেন না। না, এটা তো গিমিক হয়ে যাচ্ছে। আপনি এভাবে লঘু করতে পারেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে মল্লিকার্জুন খাড়গে তুলনা করতে গিয়ে আপনাদের রাজনীতিটা লঘু হয়ে যায় না? মন্ত্রীর সাথে বৈঠক করেছে, নৌসেনা বায়ুসেনার প্রধানের সাথে বৈঠক করেছে, এবং আমরা দেখেছি যে 12টি স্টেপ নিয়েছে, এবং 244টি এখনো মাফ হয়ে যায়। ওনার না যাওয়াটা কি মাফ হয়ে যায়? ওনার না যাওয়াটা কি মাফ হয়ে যায়? আপনি তো তথ্য রেখে কথা বলছেন, না যাওয়াটা কি মাফ হয়ে যায়? বসে আছে বেশ রাজনীতি এই মোমেন্টে আমরা চাইছিও না। আমরা এখানে সরাসরি রাজুবাবুর কাছে যাব। রাজুবাবু, বাংলার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় একাধারে দেখা যায় রাজ্যপাল সরাসরি বলছেন, সুপারিশ করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে 356 ধারা প্রয়োজনে লাগু করা হোক, কারণ এটা নাকি পূর্ব পরিকল্পিত সবকিছু হয়েছে মুর্শিদাবাদে। এবার সরাসরি সেই মকড্রিল হচ্ছে, আমি আসছি লিপিকাদি, সেই মকড্রিল হচ্ছে কোথায়? একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোকে বেছে বেছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ইসলামপুর, প্রত্যেকটি জায়গা বেছে বেছে। বাংলার ক্ষেত্রে কি ভয় তার মানে রয়েছে? রাজুবাবু এটা অস্বীকার করতে পারেন? দেখুন, আমি সৃজিত বাবুর একটা অতি গুরুত্বপূর্ণ একটা কথা, যার প্রচুর অভিজ্ঞতা এই প্যানেলে যারা বসে রয়েছে তাদের থেকে বেশি সৃজিত বাবু রয়েছে। তো উনি একটা কথা বলেছেন, শ্রীকুমার বাবু তো শ্রীকুমার বাবু একটা খুব দামি কথা বলেছেন যে প্রত্যেক জায়গায় ওভারঅল করে সারা ভারতবর্ষে একই ট্রেনিং, একই জিনিস, এটা কি দরকার? এক একটা রাজ্যে আলাদা আলাদা দরকার। আসলে শ্রীকুমার বাবু এইটুকু বুঝতে পারেননি যে এই দলটার, এই নরেন্দ্র মোদীর প্রয়োজনটা কি। নরেন্দ্র মোদীর প্রয়োজন হলো পাবলিসিটি, যে একটা ইস্যুকে সামনে রেখে সারা ভারতবর্ষে একই ঝান্ডা লাগিয়ে, একই প্রচার দিয়ে, যাতে সারা ভারতবর্ষে একটা ক্যাম্পেইনিং গড়ে তুলতে পারে। তাই উদ্দেশ্যে একই পলিসি সব জায়গায় লাগু করা হয়েছে, একই ট্রেনিং সব জায়গায় দেওয়া হবে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা হলেও ওই একই করতে হবে, উড়িষ্যায় আলাদা হলেও সেই একই করতে হবে। আর রুবিদি একটা কথা বলছিলেন যে ঘরে মোমবাতি, টর্চ, এই সমস্ত আরো কি সব রাখতে বলেছেন। আমি ভাবছিলাম যে এর পরে হয়তো বলবে যে ওই যুদ্ধের সময়, মকড্রিলের সময় হয়তো থালা বাজাতে হবে, কারণ নরেন্দ্র মোদীকে মাঝে মধ্যে বলতে শোনা যায় যে বিশেষ কোনো ভয়ঙ্কর পরিস্থিতি আসলে থালা বাজাও, হাততালি দাও, উলুধ্বনি দাও, শাঁখ বাজাও, ঘন্টা বাজাও, তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি থেমে যাবে। অর্থাৎ এই যে বিষয়টা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না আদৌ সেটা বিষয় নয়। কোথায় বলেছে যুদ্ধের পরিস্থিতি আসলে থালা বাজাতে হবে? আপনি দেখান তো। করোনার সময় রুবিদি ভালো করে বোঝার চেষ্টা করুন, রাজুবাবু এটা বোঝানোর চেষ্টা করুন। না রুবিদি,
রুবিদি এইভাবে ক্রস করবেন না। রাজুবাবু যেটা বলার চেষ্টা করছেন তা হলো উনি ভাবছেন এটা না বলে ফেলেন, বোঝার চেষ্টা করুন, উনি বলেছেন এটা একবারও বলেননি। রাজুবাবু বলুন। আমি বলছি যে এই সমস্ত একটা গেমিক তৈরি করে এই যে ফ্রি পাবলিসিটি একটা, দেখুন এত কিছু যখন তাদের আছে, এত নৌসেনা, এত জলসেনা, বায়ুসেনা সবকিছু আছে, এত মহড়া চলছে, এত কিছু চলছে, 26 জনের প্রাণ চলে যাওয়ার পরে কেন? তো নরেন্দ্র মোদীকে তো বলতে শোনা গেছিল 2008 সালের আগে, 2008 সালের আগে বলতে শোনা গেছিল কংগ্রেসের প্রধানমন্ত্রীকে। কি চাইছেন? হঠাৎ করে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, হঠাৎ করেই মহড়া তৈরি হয়ে যাবে, হঠাৎ করেই মগবিল? আমার ইচ্ছে হলো, রাজুবাবু আপনি কি বলতে চাইছেন? হঠাৎ করে আমার মনে হলো আজকে আমার যুদ্ধের পরিস্থিতি নেই, আমি হঠাৎ করে সমস্ত রাজ্যে যতগুলো রাজ্য আছে, যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, সব জায়গায় গিয়ে বলে দেবো মকড্রিল করুন। এটা কি ধরনের যুক্তি দিচ্ছেন আপনি? যুদ্ধের প্রয়োজন নরেন্দ্র মোদী সাহেবের দুটো অ্যাঙ্গেল থেকে একটা আছে। একটা যে পাকিস্তানকে জবাব দিতে হবে, সেটা আমরা ভারতীয় সকলেই চাই, পাকিস্তানকে জবাব দিক। তার সাথে সাথে সামনে আগামী বিহার নির্বাচন, সেই ক্ষেত্রে যদি একটা সারা ভারতবর্ষের একটা সেন্টিমেন্ট সে কুড়োতে পারে এবং বিহারের ইলেকশনকে যদি কাজে লাগাতে পারে, সেইও একটা কিন্তু দৃষ্টিকোণ। দুটো দিককে সামনে রেখে নরেন্দ্র মোদী সাহেব এই যুদ্ধটাকে লাগাক বা লাগাবে না, যাই করুক না কেন, একটা ভালো পাবলিসিটি নেবে, সেটা আমরা বুঝে গেছি। দেখুন এই 26 জন মারা গেল, সেখানে কিভাবে জঙ্গিগুলো ঢুকলো কিভাবে? বিএসএফ এর বর্ডার টপকে প্রায় 40 মিনিট ধরে হেঁটে যেতে হয় ওই স্থানে, সেখানে গুলি চালালো, আবার তারা পালিয়ে গেল। এর কোনো জবাব নাই। নরেন্দ্র মোদী সাহেবকে একবারের জন্য সেখানে যেতে দেখা গেল না। মানুষের সাথে আগে কোথায় ছিল? আগে যখন ঘটনাটা ঘটলোটা কেন ওরকম একটা সিকিউরিটি স্টেটে, যেখানে ঢুকলে মোবাইল সিম কার্ডটা, প্রিপেড সিম কার্ডটা বন্ধ হয়ে যায়, যেখানে এয়ারপোর্ট থেকে নামলে পারে ইমিগ্রেশনের মতো তাকে সার্চিং করে তবে শ্রীনগরে ঢুকতে দেওয়া হয়, তেমন একটা স্টেটে এত জঙ্গি পাকিস্তানি ঢুকলো কিভাবে? হিন্দুদের কথায় কথায় যে বেছে মারলো, আপনাদের ভাষায় হিন্দুদের মেরে দিচ্ছে বারবার, পুলওয়ামাতে হিন্দুরা মরছে। আমরা অন্যদিকে চলে যাচ্ছি। রাজুবাবু আবার আপনার কাছে আসছি, কিন্তু তার আগে আমি সুকান্ত বাবুর কাছে যাবো। আমি আসছি সুকান্ত বাবু, আমি একটি কনস্ট্রাকটিভ বিষয় আলোচনা করতে চাইছি, তা হলো প্রসঙ্গত পেহেলগাঁও কাণ্ড নিয়ে সংঘাতের আবহে গত শনিবার আবদালি নামে 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল পাক ফৌজ। আর তার ঠিক 48 ঘন্টার মধ্যে 120 কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ফাতের পরীক্ষা করা হলো। আমি বলছি S-400 সরাসরি এক্ষেত্রে ফাতেকে ডিফেন্ড করতে পারবে? দেখো, এখন তো দুটো বিষয় তোমার মধ্যে কাজ করবে। দেখো, ডিফেন্ড করার ব্যাপারটা একদমই আলাদা। তুমি যেটা মূল আলোচনার বিষয় রেখেছো ওটা নিয়ে আমার একটু বলা উচিত। এটা কিন্তু মক ড্রিল, মক টেস্ট নয়। মক ড্রিলের ক্ষেত্রে যে বিষয়গুলো কিন্তু করা হয় সেটা বিশেষজ্ঞ আছেন, আমি 2-4টে বিষয় বলবো। মূলত এখানে বেসামরিক যারা ব্যক্তি, যেমন আমাদের মতো মানুষ, শিক্ষার্থীরা, এদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা, এবং এই জায়গাতে কিন্তু শুধুমাত্র মানে আমাদের প্রশিক্ষণ নয়, তার মধ্যে যেগুলো হচ্ছে কন্ট্রোল রুম থাকে, শ্যাডো কন্ট্রোল রুম রয়েছে, তার সেগুলো ঠিক রয়েছে কিনা, বাংকার গুলো ঠিক রয়েছে কিনা। আমি আপনার থেকে একটু সময় নিয়ে নেব, আমি এই বিষয়ে অবশ্যই একটু অ্যানালিসিস করা আমারও মনে হচ্ছে অত্যন্ত দরকারি। আমি একটু দেখিয়ে নিই আগে যে মহড়ায় ঠিক কি কি করতে হবে, সেটা আপনাদের সামনে একটু হাইলাইট করে দিই, দেখাবো। দেখুন মহড়ায় ঠিক কি কি করতে হবে। বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে, নাগরিক পড়ুয়াদের নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট মহড়া করতে হবে। গুরুত্বপূর্ণ ভবন এবং পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার প্রস্তুতি রাখতে হবে, এবং তাছাড়াও জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করা, নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন, এছাড়াও কন্ট্রোল রুম এবং ছায়া কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া তৈরি করা। আমি ঠিক এখানে আবার সুকান্তবাবুর কাছে চলে যাবো। সুকান্তবাবু, আমি সেখানেই বলছি, এবং আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো যেমন উদ্ভিদ, মানে আমাদের সবুজ বিষয়গুলোর সঙ্গে আরো বেশি সম্পর্ক তৈরি করা। যেমন ভুজের একটা মহিলা একজন, তুমি হয়তো, এবং তিনি কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে তার বক্তব্য, যে তিনি কিন্তু 1971 সালে যুদ্ধের সময় যখন পাকিস্তান পুরো আমাদের এয়ারপোর্টের রানওয়েটা পুরোটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল, সেই সময় কিন্তু 332 জন মহিলা মিলে রাতারাতি তারা সাইরেনের ওপর ডিপেন্ড করে কাজ করেছিল। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সাহায্য করে সেই রানওয়েটা তৈরি করেছিলেন, এবং তিনি সেটাই বলছিলেন যে সে সময় তিনি কিছু সবুজ কাপড় সংগ্রহ করে রাখতেন, কারণ অর্থ তখন অত ছিল না, এবং তিনি কি করতেন, সেটাকে ডিস্ট্রিবিউট করতেন। সুতরাং সেরকম কিছু প্রাথমিক ছদ্মবেশ ধারণ করার জায়গাগুলো এখানে রয়েছে শুধুমাত্র, কিন্তু এবং সাইরেনের ব্যাপারটা রয়েছে। দেখো,
খোলা জায়গা, এটা তো মক ড্রিল, খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয় এবং এমন জায়গা থেকে এই সাইরেন গুলো বাজানো হবে যেগুলো বেসিক্যালি খুব একটা ফাঁকা জায়গা হবে এবং যেখান থেকে সাইরেনের শব্দ অনেক দূর যেতে পারে। এবার দেখো, এই মক ড্রিলটা কিন্তু যুদ্ধ নয়, যুদ্ধের আগে ব্যবস্থাপনাটাকে ঝালিয়ে নেওয়া, মানে অনেকটাই বলতে পারো এটা নেট প্র্যাকটিস করা। এবং এর মাধ্যমে কিন্তু তুমি যে ঠিকই বলেছো, এই মক ড্রিল হওয়ার পরে কিন্তু পরবর্তীকালে আমাদের যে বেসামরিক আমরা রয়েছি মানুষেরা, তারাও যেমন প্রশিক্ষণ পাবে, তার সঙ্গে আমরা যেমন ওরা বাংকারের বিষয়গুলো দেখতে পারবেন, যে বাংকারগুলো ঠিক রয়েছে কিনা এবং কোন কোন ব্যবস্থাপনাকে সঠিক করতে হবে। তুমি যেটা বললা যে বিমান বাহিনীর সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা তারা, এবং আরেকটা যেটা হচ্ছে মানে ব্ল্যাকআউটটা ইম্পর্টেন্ট, কারণ এটা ঠিকই বলছিলেন আমাদের কো প্যানেলিস্ট যে সেই সময় কি কি, যেমন টর্চ রাখা যেতে পারে এবং সেই সময় ঔষধপত্র, জরুরি ঔষধপত্র, খুব জরুরি হলে মোবাইলে কথা বলা যেতে পারে, কিন্তু কোনো ধরনের আলোর ব্যবহার থেকে কিন্তু বিরত থাকার কথা বলা হয়েছে। এবং ইতিমধ্যেই পাঞ্জাবে কিন্তু হয়েছে, এই ব্ল্যাকআউট করে কিন্তু ইতিমধ্যেই একটা জায়গায় দেখা হয়েছে। এবং এই যে মানে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটার অর্থ কিন্তু একটাই, যেটা আমার মনে হয় অঞ্জন, যে যুদ্ধের মহড়া ঠিক আগেই এটা করা প্রয়োজন, কারণ নাগরিকরা কিন্তু সকলেই এই বিষয়ে অবগত নয়। কিন্তু তুমি আবারও বলতে চাইছি, যেটা আমি সহমত, যে এইটা করতে কেন এতটা দেরি করছে কেন্দ্র সরকার। নিশ্চিতভাবে এর মধ্যে কিছু ইন্টেলিজেন্স রিপোর্টের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে। কিন্তু আমার কিন্তু একই ধরনের আমারও প্রশ্ন, যে আমাদের যে কো প্যানেলিস্ট রয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে বললেন যে এই ব্যবস্থাপনাটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম হতে হবে, মানে এক একটার জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু আলাদা। সেই জায়গাতে কিন্তু ভাবনার বিষয় রয়েছে যে এটা করে কিন্তু খুব একটা বড় কিছু করে ফেললাম, এই সাইরেন বাজিয়ে দিলাম, তার মাধ্যমে সার্বিকভাবে এই ব্যবস্থা সম্পর্কে মানুষ অবগত হলো, যুদ্ধ পরিবেশ তৈরি হলো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যেটা কিন্তু মহাসচিব বলে দিয়েছেন সম্মিলিত জাতিপুঞ্জের, যে যুদ্ধের কোনো পরিবেশ তৈরি করা ঠিক হবে না এবং দুটো পক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন। এবার তুমি যেটা ব্যালিস্টিক মিসাইলের কথা বললে, দেখো ভারতবর্ষের যেরকম ব্যালিস্টিক মিসাইল, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে অনেকটাই কোল্ড ওয়ার সিচুয়েশন, যখন ঠান্ডা যুদ্ধ ছিল, মানে ঠান্ডা যুদ্ধে ইটস এ ওয়ার লাইক সিচুয়েশন, নট অ্যাকচুয়াল ওয়ার, ওই ধরনের পরিস্থিতি তৈরি করে একটা কূটনৈতিক যুদ্ধ। এবং আদৌ এই যুদ্ধ কতটুকু যাবে, সময় উত্তর দেবে অঞ্জন। একেবারে। আমি এখানে শ্রীকুমার বাবুর কাছে আবারও চলে যাবো। শ্রীকুমার বাবু, একটি বিষয় এখানে বোঝা খুব দরকারি, তা হলো মক ড্রিল কিংবা যাই বলুন না কেন, যুদ্ধের আগের প্রস্তুতি আর যুদ্ধের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এটা হওয়া মানেই যে যুদ্ধ হবে এমনটাও কিন্তু নয়। সাধারণ মানুষের মধ্যে এখন প্রত্যাঘাতের প্রতিরূপ দেখা যাচ্ছে, সবাই বলছে প্রত্যাঘাত দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে কি প্রত্যাঘাত হয়? চাইলেই কি প্রত্যাঘাত হয়ে যায়? এবং তার সঙ্গে সঙ্গে পিওকে একটি অনেক বড় ফ্যাক্টর কাজ করছে। সেক্ষেত্রেও সাধারণ মানুষ বলছে এটাই হচ্ছে মুখ্যম সময় যখন পিওকে আবারও নিজেদের দখলে আনা যেতে পারে। শ্রীকুমার বাবু। এক নম্বর কথা হচ্ছে যে দুটো বিষয়কে আলাদা করে নিন, যে লড়াইয়ের সময় আমার যে ধরনের মানুষকে তৈরি করা আর লড়াই ছাড়া মানুষকে তৈরি রাখা সারা বছর ধরে, এই দুটো জিনিসের মধ্যে একটা ফারাক আছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা জেনারেল, আমি তো 15টা বছর মন্ত্রী ছিলাম এই অসামরিক প্রতিরক্ষা দপ্তর, এবং দিল্লিরও যে অ্যাডভাইসারি কমিটি ছিল হোম ডিপার্টমেন্টে, তার আমি একজন সভ্য ছিলাম। আমি আপনাকে কয়েকটা কথা বলি। মূল ভাবনাটা কি থাকে? ভাবনাটা থাকে আমরা তৈরি থাকবো নিজেরা এবং আমার পাশের লোককেও তৈরি করে নেব, এবং তৈরি করে যদি সে তৈরি হতে না পারে, তাহলে যদি কোনো সেই পরিস্থিতি আসে আমি তাকে উদ্ধার করে নেব। এইটা হচ্ছে মূল ভাবনা। তো নিজে বাঁচো শুধু নয়, তো নিজে বাঁচো শুধু যদি না হয়, তাহলে থার্ড লাইন অফ ডিফেন্সটাকে তৈরি রাখতে হয় সারা বছর ধরে। মিলিটারির জন্য টাকা খরচ করা যায় যদি জলের মতো একেবারে, তারপরে একটা পিরিয়ডের পরে এই সমস্ত যত অস্ত্র কেনা হলো এগুলো ব্যাকডেটেড হয়ে গেল, আবার নতুন কিনতে হবে, এসব খরচ করা যায়। অথচ সিভিল ডিফেন্সের খুব সাধারণ জিনিস যেগুলো লাগে সেইটার পেছনে খরচ করা হলো না। এইটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়। এই মক ড্রিলটা একটা চমক আছে সাংঘাতিক, কিন্তু এটা এক্ষুনি যদি যুদ্ধ লাগে এটা কোনো কাজে লাগবে না। এটা এক্ষুনি যদি যুদ্ধ লাগে, আমি আবারও জোর দিয়ে বলছি, এটা কোনো কাজে লাগবে না। কারণ এই মক ড্রিলটা সাধারণ লোকেদেরকে নিয়ে করা হচ্ছে না কাশ্মীর ছাড়া অন্য কোথাও, আর কাশ্মীরে এটা সারা বছর ধরে হয়।
যারা যারা কনফিডেন্সের লোক তাদের নিয়ে করা হয়। কুমার বাবু, আমাদের বিজেপি কিন্তু এই মক ড্রিলকে কেন্দ্র করে ভালো একটা পাবলিসিটি পাচ্ছে, ওই পাঞ্জাবে সারা ভারতবর্ষ জায়গাতে হয়, তার পেতে পারে। আমার ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এটাতে কোনো লাভ, যদি যুদ্ধ হয় এক্ষুনি এই মক ড্রিলে কোনো লাভ হবে না। কিন্তু আরেকটা দিক দিয়ে আরেকটা কথাও বলার মতো, সেটা হচ্ছে যে এখন থেকে যদি শুরু করি তাহলে এটা হতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সময় অনেক টাকা খরচ করেছিল, রাজ্য সরকারগুলো অনেক টাকা খরচ করেছিল। পশ্চিমবঙ্গের 6টা ডিজাস্টার ম্যানেজমেন্ট একরকম বলতে পারেন সিভিল ডিফেন্স ট্রেনিং এর সেন্টার, ভালো সেন্টার, এরকম 6টা তো আমার সময় আমি তৈরি করেছিলাম। তো মূল কথা যেটা তা হচ্ছে এটা তৈরি হয়ে থাকা প্রতি মুহূর্তে। আমি ওই যে কথা একটু আগেও বললাম যে বোমা পড়ে আগুন ধরে, কোনো কারণে টেকনিক্যাল কিছু ডিসব্যালেন্স হয়েছে। আমি এখানে সরাসরি একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি এই বিষয় নিয়ে, দেখুন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। দেশের বিভিন্ন জায়গায় মক ড্রিল করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে সব মিলিয়ে দেশের 244টি জেলায় এই মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। বাংলার মোট 23টি জেলার 31 মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে মক ড্রিলে মূলত আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে তাই শেখানো হবে সাধারণ মানুষকে। কি এই ব্ল্যাকআউট? শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। বিমান হামলার সময় লক্ষ্যচ্যুত করতে কৌশল। জনসাধারণের ক্ষয়ক্ষতি রুখতে ব্যবহৃত এই ব্ল্যাকআউট কৌশল। এই মহড়ার সময় নাগরিকদের শেখানো হবে কিভাবে সাইরেনের শব্দ শুনে প্রতিক্রিয়া জানাতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে রাখতে হবে ফার্স্ট এড বক্স, টর্চ, মোমবাতি, শুকনো খাবার, এমনকি হাতে রাখতে হবে নগদ অর্থ, কারণ ইন্টারনেট না থাকলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। মহড়ায় অংশ নেবেন কারা? জেলা প্রশাসনের কর্তারা, হোমগার্ড, সিভিল ডিফেন্স সদস্য, এনসিসি ক্যাডেট এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী। শুধু আলো নিভানো নয়, কিভাবে উদ্ধার কাজ চালাতে হবে, ব্ল্যাকআউটের সময় ছাত্রদের ভূমিকা কি হতে পারে তাও শেখানো হবে। 54 বছরের পর এই প্রথমবার এই ধরনের একটি বড় মহড়া হতে চলেছে, যেখানে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। ব্ল্যাকআউট মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার কৌশল। এমনভাবে আলো নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যাতে 5000 ফুট উচ্চতা থেকে কোনো আলো দৃশ্যমান না হয়। ব্ল্যাকআউটের নিয়ম: ব্ল্যাকআউটের সময় আলো ব্যবহার করা যাবে না, তবে তা নিয়ন্ত্রিত, যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। স্ট্রিট লাইট, গাড়ির হেডলাইট, এমনকি ঘরের আলো নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। বাজার এলাকায় বিজ্ঞাপন বাতি একেবারেই নিষিদ্ধ। আপাত দৃষ্টিতেই এটি শুধু একটি মহড়া হলেও এর গুরুত্ব বিপুল। যুদ্ধ বা সন্ত্রাসের সময় সাধারণ মানুষের সচেতনতা কতটা জরুরি তা আরও একবার মনে করিয়ে দিল কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমি এখানে সরাসরি রুবিদির কাছে চলে যাব। গড্ডলিকা প্রবাহে আমরা গা ভাসিয়ে দিচ্ছি এমনটা হচ্ছে না তো? শুধুমাত্র মহড়া, মক ড্রিল এসব হলো, তারপর সেই আপনাদের অগ্নিবীর প্রকল্পের মতো হয়ে গেল। এত তৈরি করছেন, সব সিভিক ভলেন্টিয়ারের মতো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় প্রতিরক্ষা? কোথায়? 26 জন মানুষ সেখানে প্রাণ হারিয়ে ফেললেন, আর সেখানে আইবি রিপোর্ট থাকছে। কাশ্মীরে সরাসরি মল্লিকার্জুন খাড়গে যে অ্যালিগেশন আনছে সেটা তো অত্যন্ত বিস্ফোরক অ্যালিগেশন। যদি সত্যিই সেটা হয়ে থাকে তাহলে সেদিক থেকেও তো আমাদেরকে আলোকপাত করতে হবে। প্রধানমন্ত্রী কি করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন? রুবিদি, আপনারা এখনো ব্যাট করছেন, করতে দেওয়া হচ্ছে আপনাদের, তার কারণ এখনো পর্যন্ত আমরা রাজনীতি দিকে যেতে চাইছি না, কিন্তু আপনাদেরকে উত্তরটা দিতে হবে। সাধারণ মানুষ জানতে চাইছে, দর্শকরা জানতে চাইছে। রুবিদি,
দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা কংগ্রেস যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে চাইছে যে কোন কোন জঙ্গিকে ধরা হয়েছে, কোন কোন জঙ্গিকে ধরা হয়নি, সেই একটা লিস্ট একটা দিতে। দেখুন, এটা আমি বলতে পারি যে ভারত সরকার এটা কোনোদিন দেবে না। যদি কেউ কাউকে যদি ধরেও থাকে, সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সে নাম লিস্ট ঘোষণা করবে না, এটা সম্ভব নয়। কিছু বাধ্যবাধকতা থাকে, সেটা সবাইকে বুঝতে হবে। কিছু চাইলাম, কিছু ইনফরমেশন চাইলাম, সেটা দিয়ে দেবে ভারত সরকার, সেটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। আমি জানি না কিভাবে কংগ্রেস এরকম দাবি করছে বা কিছু। আর যেটা প্রাথমিক রিপোর্ট আছে এনআইএ তদন্ত করে সেটা রিপোর্ট দেওয়া হয়েছে, সেই বিষয়েও আমরা কিন্তু শুনেছি, এবং কি কি রিপোর্টে ছিল সেটাও আমরা এই নিয়ে অনেক নিউজ চ্যানেলেই কথা বলেছি। আপনার নিউজেও এটা হয়তো দেখানো হয়েছে। এবার বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মক ড্রিল যেটা করা হচ্ছে সেটা প্রাথমিকভাবে মানুষকে সচেতন করা হচ্ছে যে কোনো রকম ভাবে যদি কোনো সিচুয়েশন যদি আসে, যুদ্ধকালীন পরিস্থিতি যদি আসে, তাহলে সাধারণ মানুষকে কিভাবে সুরক্ষিত থাকতে হবে, সাধারণ মানুষ একে অপরের সাহায্যে কিভাবে আসতে হবে। আমরা হয়তো অনেকেই সেটা জানি না, অনেকেই সেই বিষয়ে সচেতন নয়, সেটাই করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমার এই মুহূর্তে আমি জানি না কেন পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ হওয়ার আগে আমার মনে হয় পাকিস্তানের বালুচিস্তান আলাদা হয়ে যাবে, কারণ এই মুহূর্তে পাকিস্তানের যা পরিস্থিতি সেটা একদম অন্যরকম হয়ে আছে। এবং আজকেও দেখেছি আমরা বালুচিস্তানের একটা জায়গা থেকে আবার অ্যাটাক করা হয়েছে পাকিস্তানকে। তো পাকিস্তান না, এখন আপনি যে মুহূর্তে প্রসঙ্গটা যা তুলছেন, পরিস্থিতি বালুচিস্তান হয়ে ইতিমধ্যে বিএল এর পক্ষ থেকে 2টি জায়গা দখল করে ফেলেছে, আমি মানছি। আমি বলছি বালুচিস্তানে কার্যত বিএল এর পক্ষ থেকে যখন পাকিস্তানের রীতিমতো টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে রেলে বা ট্রেনের মধ্যে, তখনও কেন ভারত সরকার সরাসরি সজাগ হলো না? এটাও তো একটা বড় প্রশ্ন। তার কারণ ভারতের বুকে বিশেষ করে ডিফেন্স সিস্টেম যথেষ্ট সজাগ থাকবে, সতর্ক থাকবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, এটাই তো স্বাভাবিক। যখন পাকিস্তানের বুকে এ ধরনের হামলা হচ্ছে কিংবা বাংলাদেশের বুকে যখন একের পর এক হিন্দু নিধন চলছে, তখনও ভারতবর্ষ নিরাপত্তার দিক থেকে এতটা পরিমাণে ফেল করে যেতে পারে? না না না, এটা আপনি ভুল বলছেন। আমার মনে হয় না যে এরকম কিছু আছে। আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোথায় কিভাবে মানে যুদ্ধকালীন তৎপরতায় কি কি কোন কোন জায়গায় কি কি অস্ত্র কি কি মানে সৈন্য আমরা কিভাবে প্রজেক্ট করতে হবে, সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেটা কিন্তু বসে থাকেনি, এবং সবকিছু হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা হয়তো সবকিছু বলা সম্ভব নয়, কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি। আমরা অনেক ভিডিও চাইলেও হয়তো পোস্ট করতে পারছি না এই মুহূর্তে। কিন্তু ভারতবর্ষ এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, এই যে আপনারা বলছেন না বারবার যে সব জেলায় একই রকম কন্ডিশন, না একই রকম কন্ডিশন অ্যাকচুয়ালি না। কিন্তু এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু অলরেডি এখন যেভাবে শাসন চলছে, সেভাবে বাংলাদেশ কতটা কি করবে সেই বিষয়ে, ভারত কতটা তার উপর বিশ্বাস রাখতে পারবে সেই বিষয়ে এখন কোশ্চেন চিহ্ন আছে। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্ডার যেহেতু অনেকটাই, এবং আসামও পড়ে সেখানে। আপনাদের মনে হয় না যে পার্শ্ববর্তী দেশগুলো কেন হঠাৎ ভারতবর্ষকে এতটা শত্রুপক্ষ মনে করতে শুরু করে দিল? এই বাংলাদেশ তো একসময় আমাদের মিত্র দেশ ছিল। ইন্দিরা গান্ধীর সময়তে কার্যত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান থেকে আলাদা করে দিল যে দেশ, সেই দেশের পাশে আজ বাংলাদেশ পর্যন্ত থাকছে না। এটা একবার ভাবনা চিন্তা করার বিষয় নয়? প্রতিবার বিজেপির আমলে সবচাইতে বেশি জঙ্গি হামলা হচ্ছে, কেন হচ্ছে? একবারও যে দেশে যে বাংলাদেশের কথা আপনি বলছেন, সেই বাংলাদেশে হাসিনা সরকারকে আমরা দেখেছি কিভাবে উৎখাত করেছে, এবং সেখানে রবীন্দ্রনাথের মূর্তি থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর কথা, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার মূর্তি থেকে শুরু করে যেভাবে অন্যায়ভাবে যেগুলো ভাঙচুর করা হয়েছে, তো তাদের থেকে কিছু এক্সপেকটেশন রাখা আমার মনে হয় না সেটা কতটা আপনাদের কাছে সঠিক বা আমার কাছে সঠিক আমি জানি না। আমার মনে হয় না তাদের আপনারা তো ধর্মীয় বিভাজন করছেন এর দ্বারা, অস্বীকার করতে পারেন। আপনারা তো ধর্মীয় বিভাজন করছেন এর দ্বারা। হ্যাঁ, কিভাবে বোঝাই একটু? তার কারণ এতদিন পর্যন্ত সরাসরি বঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী পর্যন্ত বলে বসলেন যে হিন্দু হিন্দু হিন্দু, তারা নাকি হিন্দুদের ভোটে জিতে এসছে তাই হিন্দুদের কথা বলবে। এটা ধর্মীয় বিভাজন নয়। সরাসরি পাকিস্তান থেকে, লাল মসজিদ থেকে তাদের ইমামরা পর্যন্ত বলছেন যে তারা ইসলাম ধর্মের মানুষরা সরাসরি এই সব পেহেলগাঁওয়ে যা ঘটেছে তার সঙ্গে সমর্থন করেন না। অর্থাৎ এ দেশে থেকে যেসব ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রয়েছে তারা পর্যন্ত বলছে যে সম্পূর্ণ হিন্দু মুসলমান সবার পাশে তারা রয়েছে। তা সত্ত্বেও এই হিন্দু 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 বলে আপনাদের মনে হচ্ছে না যে বারংবার করে একটি বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে? একদম না। আপনি যেটা বলতে চাইছেন সেটার উত্তরটা আমি দিয়ে দিই। কারণ এখানে যে পশ্চিমবঙ্গে যে সিচুয়েশনটা ক্রিয়েট করে রাখা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্রিয়েট করে রেখেছে। এই হিন্দু মুসলিমের অবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করে রেখেছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোডে দাঁড়িয়ে কি কথা বলেছেন উনি একটা ধর্মীয় মঞ্চ থেকে, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছে সেটাও আমরা শুনেছি। এবং আমরা ভুলবো না ওনাদের আরো অনেক মন্ত্রী এবং ছোটখাটো ব্লক সভাপতি থেকে শুরু করে ছোটখাটো নেত্রী কি কি বলেছে, এবং এটাও বলেছে ওনাদেরই একজন নেত্রী আছে যিনি নাকি বলেছে যে
বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা আসুক, আমরা ভোটার কার্ড করে দেবো। কেউ কেউ তো এরকমও আছে যারা অবৈধ অনুপ্রবেশকারী, অলরেডি তাদের সিম্বলে জেতানো হয়েছে। তো এটা তো হতে পারেন এবং তাদেরকে আমরা এরকমও বলতে দেখেছি যে হিন্দুদের ভোট দিতে দেব না। আমরা ভারতীয় জনতা পার্টি যেটা বলি, সর্বদাই বলে এসেছি, সবকা সাথ সবকা বিকাশের সাথে আমরা কাজ করি। আচ্ছা, আমি যদি একেবারে অন্তিম রাউন্ডের দিকে যাচ্ছি, রুবিদি আমি আর সময় দিতে পারছি না, সবাইকে এক মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ কেন দেব। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা আমরা বলতে পারবো না যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা আমরা কেন বলতে পারবো না? এখানে কোনো অবজেকশনের কোনো কথাই আসছে না। শ্রীকুমার বাবু কিছু বলতে চাইছে। শ্রীকুমার বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি বললাম যে এরা দুজনের পিঠ চাপড়াচ্ছে, যে তুমিও থাকো আমিও থাকি, আমি তোমাকে বাড়তে সাহায্য করব, তুমি আমাকে বাড়তে সাহায্য করবে। এর বাইরে তৃণমূল এবং বিজেপি আর কিচ্ছুটি নেই। এখানে বাংলাদেশে থেকে প্লেন এসে আমাদের উপর অ্যাটাক করবে, তার জন্য ব্ল্যাকআউট করতে হবে এবং সেই রকম ট্রেনিং করতে হবে। এইসব কনসেপ্ট কোত্থেকে হয় বলুন তো? এ তো পাগলের কনসেপ্ট। এটা আমি তো অনেকগুলো বছর ছিলাম, এটা এই ভাবনার কোনো শরিক হওয়া উচিত কখনো? এত বড় অন্যায়, এত বড় ভুল ভাবনা। কতগুলো টাকা, কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়া হবে, আমাদের দেশের গরিব দেশটাকে আরো গরিব করা হবে। এইটা হচ্ছে আসল চেহারা। ওপর থেকে কি ব্ল্যাকআউট! হ্যাঁ, মানুষ রাত্রিবেলা কি করে মোমবাতি ঘরে এসে রাখুন, ঘরে টর্চ রাখুন, আর তারপরে বাইরে লাইট জ্বালাবেন না। এসব গল্প যেখানে যুদ্ধ হয় সেখানে হয়। সিভিল ডিফেন্সের ট্রেনিং এর বিভিন্ন ফর্ম আছে, একটা ফর্মে একটা ফরম্যাটে মোদি সাহেবের সরকার যেভাবে পাঠিয়েছেন, এটা ইউজলেস এবং এটা কোনো কাজের নয়, এটা বিফলে চলে যাবে। আর ট্রেনিংটাও হচ্ছে নাগরিকদের নিয়ে নয়। পশ্চিমবঙ্গে যে ট্রেনিং হচ্ছে তা হচ্ছে সমস্ত যারা ফোর্সের লোক তাদের। কবে হবে? আমি আর সময় দিতে পারছি না, আমি এখানে সরাসরি লিপিকা দিকে কাছে যাব। লিপিকা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন করব, কার ব্যর্থতা মনে করছেন, অজিত দোভাল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার কারণ একা কোনো কাজ, একা কোনো ডিসিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেননি, সম্পূর্ণভাবে একটি বাহিনীর। আমি এখানে সরাসরি লিপিকা দিকে কাছে যাব। লিপিকা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। সবাই বুঝতে পারছে কি হচ্ছে। শ্রীকুমার বাবু যেটা বললেন, আমরাও একই কথা বলছি। এই যে পুরো খেলাটা, এটা একেবারেই প্রচার পাওয়ার জন্য আগামী দিনে দুটো রাজ্যে ওইভাবে সিকিউরিটি এলাকা এড়িয়ে পেহেলগাঁওতে ঢুকে গেল, অতখানি এলাকা দিয়ে ঢুকে গিয়ে মেরে দিয়ে আবার বেরিয়ে চলে গেল। আমাদের সিকিউরিটি, আমাদের রকি বসে বসে আঙুল চুষছিল না হলে বলতে হবে যে এখানে সমস্ত খবর ছিল, তথ্য ছিল, তাকে ইগনোর করেছে প্রধানমন্ত্রীর দপ্তর, তাকে ইগনোর করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর তাকে ইগনোর করেছে। আমাদের সিকিউরিটি, আমাদের ইন্টেলিজেন্সকে আমরা তো বলতে পারি না যে ইন্টেলিজেন্স দুর্বল, কিন্তু ইন্টেলিজেন্সের কথা ইগনোর করা হয়েছে। এই যে আগুন নিয়ে খেলা করছে, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না, এটাই বারবার করে বলে দিলাম, এবং কংগ্রেস সেটার দিকেই আমরা তাকিয়ে আছি। বেশ, আমি এখানে রাজুবাবুর কাছে যাবো। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, এখানে 2008 সালে নরেন্দ্র মোদী মহাশয়কে বলতে শোনা গিয়েছিল যে কংগ্রেসের প্রধানমন্ত্রীকে যে সমস্ত উগ্রপন্থীরা বাইরে থেকে আসছে, অ্যাটাক করছে পাকিস্তানিরা, এর জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্র সরকারের দায়, কারণ কেন্দ্র সরকার সুরক্ষা দিতে অক্ষম, বিএসএফ তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। আজকে যখন একইভাবে নরেন্দ্র মোদীর আমলে যখন একই জিনিস ঘটছে, তখন সেই জায়গায় চুপটি করে বসে রয়েছেন, কোনো টু শব্দ করছেন না। তিনি বারবার বলতে শোনা যাচ্ছে তাকে, তিনি নাকি শত্রুদের কোমর ভেঙে দিয়েছেন। তাহলে বারবার যদি কোমর ভাঙা হয়, 370-এর পরে কাশ্মীরের সমস্ত সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, কোথা থেকে সন্ত্রাস হচ্ছে? অতএব এই জিনিসগুলো সুরক্ষা দিতে কেন্দ্র সরকার অক্ষম। আর আজকে মানুষকে, সাধারণ মানুষকে ট্রেনিং এর মাধ্যমে বলা হচ্ছে টেবিলে তলায় বসে থাকতে হবে, মোমবাতি নিয়ে বসে থাকতে হবে। আমরা তাহলে কেন্দ্র সরকারকে কেন রেখেছি? নরেন্দ্র মোদীর রোলটা কি আছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কি রোল আছে যে আমরা সাধারণ মানুষ, আমাদেরকে টেবিলের তলায় সাহারা নিতে হবে, ওই ট্রেনিং এর মধ্যে দেখাতে হচ্ছে কিভাবে মোমবাতি নিয়ে ঘরে বসে থাকতে হবে? তাহলে আজকে বাংলাদেশের মতো একটা দেশকে আমাদেরকে, তাদের ভয়ে আমাদেরকে মোমবাতি জ্বালাতে হচ্ছে, ঘরে ব্ল্যাকআউট করে দিতে হচ্ছে। এর থেকে খারাপ দিন আর আসতে পারে না। বেশ, আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, মক ড্রিলটা করতে বলা হয়েছে, তার মানে এই না যে এরকম পরিস্থিতি আসবেই। একটা সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে প্রাথমিকভাবে। এখানে কোনো অন্যায় বা কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না এখানে কেন সবাই মিলে রাজনীতি করছে। এখন বর্তমানে সরকার যা নির্দেশ দেবে সেটা আমাদেরকে মান্যতা করে কিন্তু চলতে হবে।
যেটা আমরা যেটা বলতে পারছি। আর এই যে কংগ্রেস একটু আগে বিএসএফ কে আঙুল তুলছে, সিআরপিএফ কে আঙুল তুলছে, সামরিক বাহিনীকে আঙুল তুলছে, র কে আঙুল তুলছে, কাউকেই বাদ দিচ্ছে না। না, আমি খুব অবাক হচ্ছি যে যাদের ভরসায় আপনারা সুরক্ষিত ভাবে রাত্রের ঘুমটা ঘুমোতে পারেন তাদের ওপর বিশ্বাসটা নেই আপনাদের। এত বছরে কটা ইন্টেলিজেন্স ফেল হয়েছে বলুন তো? সঠিকভাবে তো চলছে। এবং পাকিস্তান এত বড় একটা ভুল করেছে, পাকিস্তানকে ছেড়ে দেওয়া হবে না, বারবার করে বলা হচ্ছে ছেড়ে দেওয়া হবে না, মানে ছেড়ে দেওয়া হবেই না। যেখানে নরেন্দ্র মোদীজি বলেছে ছেড়ে দেওয়া হবে না, এবং যারা এর সাথে ভেতরে যারা ইনক্লুডিং ছিল, যারা সাহায্য করেছে, তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে বার করে শাস্তি পেতে হবে। কারণ ভারতবর্ষের প্রত্যেকটি জনগণ সুরক্ষিত থাকুক, এটাই হচ্ছে ভারতবর্ষের। এই জিনিসটা আপনারা করবেন ঠিক। শেষ সময়তে পালসাপ করবেন। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাব, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। রুবিদি, শুধুমাত্র আপনাকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করব, দেখুন কে রয়ের ওপর কিংবা ইন্টেলিজেন্সের যাবতীয় বাহিনীর ওপর কিংবা সেনাবাহিনীর ওপর সন্দেহ করছে সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সন্দেহটা সেখানে হচ্ছে কার নির্দেশে কাজগুলো হচ্ছে, কার নির্দেশে তারা কাজ করতে পারছে না, সন্দেহটা সেখানে। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো, যুদ্ধ খেলা ছোটবেলায় শুনেছি, দেখেছি, কিন্তু ড্রিলটা সত্যি মক ড্রিল প্রয়োজন, সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরেকটা কথা বলতেই হয়, তুমি মিসাইলের কথা বলেছিলে, আমাদের যে মিসাইলগুলো অগ্নি 5, অগ্নি 6, এটা MIRV টেকনোলজি সহ, এবং এটা যেটা রেঞ্জ সেটা কিন্তু 10,000 কিলোমিটার অব্দি আছে। সেখানে সাইন মাত্র হচ্ছে 2700 কিলোমিটার অব্দি রয়েছে, এবং MIRV টেকনোলজি নেই। সুতরাং সেদিক থেকে যদি দেখো, ভারতবর্ষ অনেক শক্তিশালী, কিন্তু ভারত কূটনৈতিক দিক থেকে আরো বেশি করে সচেতন হওয়া উচিত। ভারত শুধুমাত্র মিডল ইস্টকে কাছে আনছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরো সুন্দর করা প্রয়োজন, আরো শান্তিপূর্ণ করা প্রয়োজন। কিন্তু এই মক ড্রিলটা একটা নিশ্চিতভাবে যুদ্ধের আগে মানুষকে সজাগ করার সেই প্রক্রিয়া, সেটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু এটা বারবার বলছি যে মানে আমাদের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের জন্য অনেক দিন আমরা অপেক্ষা করছি। আশা করছি যে ভারত একটা ভালো প্রত্যাঘাত দেবে, এবং ভারতের প্রত্যাঘাতটা যেন আমাদের ইন্দিরা গান্ধীকে মনে করিয়ে দেয়। এক সময় অটল বিহারী বাজপেয়ীকে যখন তিনি সেই সাহসটা দেখিয়েছিলেন 98 সালে, সেই সাহসটা যেন ওনার মধ্যেও আমরা দেখতে পারি। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, তা হলো, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমরা যখন কথা বলছি তখন ঠিক পাশে অনেকগুলো অ্যানালিসিসও আমরা রেখেছি। তা হলো ভারত এবং পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে ভারত কতটা সামরিক শক্তির দিক থেকে এগিয়ে। শুনলেই বি অ্যালার্ট, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বিজিএম, যেখানে সরাসরি সাইরেন বাজছে, এই সাইরেন বাজলেই আপনারাও অ্যালার্ট হবেন। অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মহড়া দেওয়া হচ্ছে, মক ড্রিল করা হচ্ছে, শুধুমাত্র এই কারণের জন্য যেন আপনারা সুরক্ষিত থাকেন। ভারত সরকারের ওপর আস্থা ভরসা তো রাখতেই হবে, তার কারণ অন্ততপক্ষে কোনো দল মত নির্বিশেষে এসব থেকে উঠে গিয়ে এখন আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ এ জায়গায় সরাসরি তার ওপর ভরসা করা ছাড়া অন্তত এখন আর কোনো উপায় নেই। এবং অজিত দোভালের ওপর ভরসা রাখতে হবে, অমিত শাহের ওপর ভরসা রাখতে হবে। এ ভরসা থাকছে, কিন্তু যে বা যারা হিন্দু মুসলমান বোঝানোর চেষ্টা করছেন, বিভাজন করবার চেষ্টা করছেন, তাদের জন্য একটি শেষ মেসেজ আপনাদের সামনে রাখবো। কিন্তু শব্দের কাটাকাটি অন্তত এখানেই শেষ। প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন ট্রাইক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে। শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।